কুয়াশা কুয়াশা শুনছেন এবিসি রেডিও এফএম ৯০.২ রহস্য ঘেরা কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন। আমরা কথা না বলে গল্প চলে যাই আজকে। শুরু হোক আজকে কুয়াশার গল্প। কুয়াশা কুয়াশা আজকের গল্প একটা পরিবারের, একটা সুখী সংসারের। পরিবারের যিনি কর্তা তার নাম মারুফ। মারুফ একটা অ্যাড ফার্মে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করত। বিজ্ঞাপনের কপিরাইটার হিসেবে তার খুব সুনাম ছিল। এছাড়া মাঝে মাঝে সে নামকরা লেখকদের বইয়ের প্রচ্ছদও আঁকত। ছবি আঁকার হাত ভালো বলে শিল্পী হিসেবেও তার যথেষ্ট সুনাম ছিল। নিজের আঁকা ছবি নিয়ে অনেকগুলো প্রদর্শনীও করেছে সে। সেখানেও তার ছবিগুলো বেশ ভালো দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মারুফের আয় রোজগার বেশ ভালো। মারুফ ভালোবেসে বিয়ে করেছিল রোকেয়াকে। রোকেয়া খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। মারুফের সঙ্গে যখন তার বিয়ে হয় তখন সে টেলিভিশনের এনলিস্টেড রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কিন্তু বিয়ের পর সংসার সামলাতে গিয়ে আর গান গাওয়ার অভ্যেসটা ধরে রাখতে পারেনি সে। মারুফ আদর করে রোকেয়াকে ডাকত রুকু বলে। মারুফ আর রুকুর 4 ছেলে মেয়ে। সবচেয়ে বড় যে ছেলে তার নাম ফাহিম। ফাহিমের বয়স 8 বছর। এরপর মন্টির বয়স 6, তারপর পলি, ওর বয়স 4 এবং সব শেষে ছোট্ট ছেলে অপু, মাত্র 6 মাস বয়স। মারুফরা ঢাকায় থাকতো, তবে তাদের পৈতৃক বাড়ি ছিল সোনারগাঁও। সেখানে শুধু তার বাবা থাকেন। মা মারা গেছেন অনেক দিন আগে। মারুফের 2 ভাই 1 বোন, 3 জনেই দেশের বাইরে থাকেন। তো সব মিলিয়ে তাদের সংসার ভালো চলছিল। এমন সময় হঠাৎ একদিন মারুফের বাবা মারা গেলেন। পৈতৃক বাড়ি দেখাশোনা করার আর কেউ রইল না। বাবা মারা যাওয়ার কিছুদিন পর সোনারগাঁ থেকে তার এক দূর সম্পর্কে চাচা খবর পাঠালেন যে এলাকার কিছু লোক তাদের সব জায়গা সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে। মারুফ যদি নিজে গিয়ে সোনারগাঁয়ে না থাকে তাহলে সব সম্পত্তি লোকজন দখল করে নেবে। কি আর করা, অনেক ভেবে চিনতে রুকুর সঙ্গে কথা বলে মারুফ ঠিক করলো তারা সবাই এখন থেকে সোনারগাঁ গিয়ে থাকবে। সেখানে নতুন করে আবার সবাই মিলে সংসার করবে। তাতে পৈতৃক সম্পত্তিও দেখাশোনা হবে আর একটু নিরিবিলিতেও থাকা যাবে। অ্যাড ফার্মের চাকরিটা ছেড়ে দিল মারুফ। তার বদলে ঠিক করলো সপ্তাহে একদিন সোনারগাঁ থেকে ঢাকায় আসবে এবং বইয়ের প্রচ্ছদের অর্ডার নিয়ে যাবে। মাসে কয়েকটা করে বইয়ের প্রচ্ছদ করতে পারলেই তার বেশ ভালোভাবে চলে যাবে। যেহেতু সোনারগাঁয়ে তাদের নিজেদের অনেক জমি জমা, নিজেদের বাড়ি, তাই সংসার চালাতে খুব একটা বেশি খরচ হবে না। তো এটা ভেবেই পুরো পরিবার নিয়ে মারুফ সোনারগাঁ চলে গেল। সেটা 1982 সালের সেপ্টেম্বর মাস। আমাদের মূল গল্পটাও শুরু হবে এখান থেকে। সেদিন ছুটির দিন ছিল বলে আশেপাশে ছিল অনেক মানুষ। পানামনগরের বাগান বাড়ির কাছাকাছি আসার পর রুকু হঠাৎ দেখতে পেল বাড়ির এক কোণে একটা ভাঙা ওয়ালের উপর নেই। মারুফ আশেপাশে তাকিয়ে একবার খুঁজলো ফাহিমকে, কোথাও দেখা যাচ্ছে না। রুকুকে ডেকে জিজ্ঞেস করলো ফাহিম কোথায় গেছে, জানে কিনা। এই রুকু, ফাহিম কোথায় দেখেছো? ও তো তোমার সাথেই ছিল, একটু আগেই তো দেখলাম। গেল কোথায় ছেলেটা? ফাহিম, ফাহিম। সরি, হ্যাঁ আমার ছেলেটাকে খুঁজতে যেতে হবে। শিওর, আপনার বেবি কি নেই? চলো মামুনিরা, তোমরা একটু বাবার সাথে যাও তো। ফাহিম, ফাহিম, ফাহিম! আশ্চর্য, কখন গেল বুঝতেই পারলাম না। ছেলেটা বলে যাবে না? তুমিও একটু খেয়াল রাখবে না? ছোট ছেলে, এতটা কি বুঝে? তুমি একটু গেটের দিকটা দেখো তো, আমি বাগান বাড়ির দিকে দেখছি। তুমি পলিকে সাথে করে নিয়ে যাও। ফাহিম, এই যে ভাই, একটা ছেলেকে দেখেছেন এদিকে, 8-9 বছর বয়স। এই একটু আগে একটা ছেলে দৌড়ে এদিকে উপরে গেল। কোন দিকে? এই যে এদিকে এদিকে সিঁড়ি। যা কত তলায় গেছে বলতে পারবো না ভাই। থ্যাংক ইউ ভাই। ফাহিম, ফাহিম ভাইয়া, ফাহিম! ফাহিম, ফাহিম ভাইয়া, ফাহিম ভাইয়া। খুঁজতে খুঁজতে বাগান বাড়ির ভিতরে দোতলায় এক কোনায় এসে পাওয়া গেল ফাহিমকে। একা এক কোনায় বসে কাঁপছে ফাহিম।
দেখে বোঝা যাচ্ছে মারাত্মক ভয় পেয়েছে সে কিছু একটা দেখে। মারুফ গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফাহিম, কি হয়েছে? আরে তো কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? কি হয়েছে বলবি তো? আমরা সবাই ওখানে, আর তুই হঠাৎ দোতলায় কেন? আমি সবার পিছন পিছন আসছিলাম, হঠাৎ আমার দিকে একটি কালো কুকুর দৌড়ে আসলো। আমি ভয় পেয়ে দৌড়িয়ে দোতলায় চলে এসেছি। ওই কালো কুকুরটা আমার পিছন পিছন সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। আমি ভয় এখানে লুকিয়ে আছি। কিন্তু এখানে কুকুর কোথা থেকে আসবে বাবা? আশেপাশে তো কোনো কুকুর দেখছি না। কুকুরটা তো ছিল, আমার পিছন পিছন ছুটে আসছিল। আচ্ছা আচ্ছা, চল, তোর মা তোকে খুঁজছে। ভাইয়া কেঁদো না, কুকুর নেই, চলো। ফাহিমকে নিয়ে ফেরার পথে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো মারুফ। তারাও বলল ফাহিমকে তারা দৌড়তে দৌড়তে উপরে উঠতে দেখেছে, কিন্তু কোনো কুকুর ছিল না পিছনে। মারুফের কাছে পুরো ব্যাপারটা রহস্যময় মনে হলো। বাইরে বের হয়ে আবারও একটা লোককে জিজ্ঞাসা করলো, এই এলাকায় কোনো পাগলা কুকুর আছে নাকি? সেও বলল সে এলাকায় অনেকদিন থাকে, কিন্তু কখনো কোনো পাগলা কালো কুকুর দেখেনি। সন্ধ্যা হয়ে আসছিল। রুকু আর ফাহিম তাদের সব ছেলে মেয়েকে নিয়ে আবার বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে আবার সেই প্রেগনেন্ট মেয়েটার সঙ্গে দেখা হলো। রুকু তাকে হাত নেড়ে হেসে বিদায় জানালো। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রুকু আর মারুফ ঘুমাতে গেল। শুয়ে শুয়ে তারা বিকেলে পানাম নগরে দেখা সেই প্রেগনেন্ট মেয়েটার গল্প করছিল। হ্যাঁ, ওই বিদেশি মেয়েটাকে দেখেছিলে? তুমি কথা বলছিলে? হ্যাঁ, খুব অবাক হয়েছি জানো, মেয়েটা এত সুন্দর বাংলা বলে। তাই নাকি? বাংলাদেশে আছে হয়তো অনেকদিন ধরে। তারপরেও আমি কখনো কোনো বিদেশিকে এত ভালো বাংলা বলতে শুনিনি। কজন বিদেশি মেয়ের সাথে পরিচয় আছে তোমার? তা নেই, তবে যাই বলো, মেয়েটা কেমন জানি অন্যরকম। একটা মেয়ে এই এলাকায় একেবারে একা, সাথে কেউ নেই। দেখে তো প্রেগনেন্ট মনে হলো। প্রেগনেন্ট অবস্থায় সে একা একা এভাবে ঘুরবে কেন বলো? হয়তো সাথে কেউ ছিল, তোমার চোখে পড়েনি। তারা শুয়ে শুয়ে যখন কথা বলছে এমন সময় হঠাৎ শুনতে পেল বাইরে বিশাল চিৎকার করে একটা কুকুর ডাকছে। একেবারে আকাশ বাতাস কাঁপানো সেই চিৎকার। ভয় পেয়ে দুজনেই উঠে বসলো খাটে। তারপর মারুফের হঠাৎ মনে হলো বিকেলে ফাহিম না একটা পাগলা কুকুরের কথা বলছিল। দুজনেই দৌড়ে গেল পাশের রুমে। সেখানে বাচ্চারা মারুফের ফুপুর সঙ্গে ঘুমায়। গিয়ে দেখে সবাই ঘুমোচ্ছে, কিন্তু ফাহিম একা বিছানায় উঠে বসে আছে। ফাহিম, কি হয়েছে বাবা? জেগে আছিস কেন? ঘুম আসছে না? আমি ঘুমিয়েছিলাম। তাহলে ঘুম ভাঙলো কিভাবে? বিকালে যে কুকুরটা আমাকে তাড়া করেছিল, সেই কুকুরটা একটু আগে জানলায় এসেছিল। জানলার ওই দিক থেকে আমার দিকে তাকিয়েছিল। ওই বাবা, আশেপাশে তো কোনো কুকুর নেই, কোথাও কোনো শব্দও শোনা যাচ্ছে না। আমার ভয় লাগছে মা। বাবা, কুকুরটা সত্যি আমার দিকে তাকিয়েছিল। কই বাবা, আশেপাশে তো কোনো কুকুর নেই, কোথাও কোনো শব্দও শোনা যাচ্ছে না। তুই ঘুমা। কত সাহসী ছেলে তুই, এভাবে ভয় পেলে চলবে? আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনা, বাবা মা দুজনেই তোর পাশে আছি, তুই একটু ঘুমা। পরদিন বইয়ের প্রচ্ছদের অর্ডার নিতে ঢাকা গেল মারুফ। সাধারণত সে সকালের দিকে ঢাকায় যায়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। সেদিন ফিরতে ফিরতে তার বেশ কিছু রাত হয়ে গিয়েছিল। সোনারগাঁতে বাস থেকে নেমেই সে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিল। বাসে ঢুকে দেখে ড্রয়িং রুমের সোফায় একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখেই সে চিনতে পারল, পানাম নগরে দেখা সেই প্রেগনেন্ট বিদেশি মেয়েটা। মেয়েটা এ বাড়িতে কিভাবে এলো? জানি না, কাল বাসা কোথায় জিজ্ঞেস করেছিল, ঠিকঠাক ঠিকানা দেই, শুধু বলেছি শহরে। কি চায় সে? কি করে বলবো, সেই সন্ধ্যা থেকে এসেছে। কেন এসেছে এটাও বলেনি, শুধু বাসার লোকজনের সাথে টুকটাক গল্প করছে। দেখো তো কত রাত হয়ে গেছে, তবু যাওয়ার নাম নেই। গেস্টকে তো আর চলে যেতে বলা যায় না। আজব তো। কি করব বলো, আমি বলেছি ডিনার করে যেতে। ওরা ভাবলো হয়তো ডিনারের পর মেয়েটা এমনিতেই চলে যাবে। ডিনারের জন্য ডাক দেওয়ার পর মেয়েটা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো। মারুফ আর রুকু ডাইনিং টেবিলে গিয়ে অপেক্ষা করছিল তার জন্য।
হঠাৎ একটা কিছু ভাঙার আওয়াজ শুনে তারা আবার দৌড়ে ড্রয়িং রুমে আসলো। এসে দেখে ড্রয়িং রুমের সোফার উপরে ওদের সবার একটা ফ্যামিলির ছবি ফ্রেমে বাঁধাই করা ছিল, সেটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। ওই সোফাতেই মেয়েটা এতক্ষণ বসেছিল, কিন্তু ছবিটা কিভাবে উপর থেকে নিচে পড়লো আর কিভাবে বা ভেঙে টুকরো টুকরো হলো সেটা তারা কিছুতেই বুঝতে পারলো না। যেভাবে ভেঙেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন উপর থেকে ছবিটা নামিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। কিন্তু কে? বাচ্চারা তো কেউ নেই এই রুমে, তারা ঘুমিয়ে পড়েছে বেশ আগে। আর এত উপরের ছবি ওদের কারো নাগাল পাওয়ার তো কথা না। বিদেশি মেয়েটা নাগাল পাবে, কিন্তু সেও তো বাথরুমে, কে কাজ করতে পারে? মারুফ আর রুকু যখন এটা ভাবছে তখন বাথরুম থেকে বেরিয়ে এলো মেয়েটা। হোয়াট হ্যাপেন্ড? কিছু না। ওহো, কিভাবে ভাঙলো? হয়তো বাতাসে পড়ে ভেঙে গেছে। আপনি আসুন, রূপু ডাকছে। তারপর মেয়েটাকে ডিনারের জন্য ডাইনিং রুমে আসতে বলল। মেয়েটা উঠে হাঁটা শুরু করতেই চিৎকার দিয়ে বসে পড়ল নিজের পেট ধরে। কি হলো আপনার? এই রূপু! ও মাই গড, ওর তো মনে হচ্ছে লেবার পেইন উঠেছে। মারুফ, জলদি যাও, দৌড়ে গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। এত রাতে ডাক্তার কোথায় পাবো? আহা, কি করবো বুঝতে পারছি না তো। ডাক্তার না হলে কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ডাক্তার কোথায় পাবে এটা ভাবতে ভাবতে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল মারুফ। মফস্বল শহরে সাধারণত এত রাতে কিছু খোলা থাকে না। সবচেয়ে কাছে যে ডাক্তারের বাসা ছিল আর সেখানে যেতে 8 ঘন্টার মতন লাগলো তার। ডাক্তার নিয়ে ফিরতে আরো 8 ঘন্টার মতো। 1 ঘন্টা পর বাসায় ঢুকেই সে পিচ্চি বাচ্চার কান্নার আওয়াজ শুনল। রুকু এসে তাকে হাসি মুখে জানালো নর্মাল ডেলিভারি হয়ে গেছে। বাসায় মারুফের যে ফুপু ছিলেন তিনি হেল্প করেছেন ডেলিভারিতে। মারুফ একটু স্বস্তি পেল। ডাক্তারও চেক আপ করে বললেন যে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। তারপর মারুফ ডাক্তারকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে আবার বাসায় ঢুকে দেখলো রুকুর কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। ঠিক এই সময় বাসার ইলেকট্রিসিটি চলে গেল। মফস্বল শহর, আশেপাশে কোথাও আলো নেই। চারদিকে এক নিমিষে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। রুকু এক নতুন জন্ম নেওয়া বাচ্চাকে তার মায়ের পাশে শুইয়ে দিয়ে গেল মোমবাতি ধরাতে। মারুফও গেল বাথরুমে একটু ফ্রেশ হতে। এতক্ষণ ওর ওপর দিয়ে যা ধকল গেছে, বাথরুম থেকে বেরিয়ে ও রুকুর কাছে গেল। দুজনে মিলে কথা বলতে লাগলো খুব নিচু স্বরে। বিদেশি মেয়েটার আচরণ খুব অদ্ভুত লাগছে তাদের কাছে। সেদিন বিকেলে পানাম নগরে পরিচয়, তারপর হুট করে আজ তাদের বাসায় চলে আসা এরকম অ্যাডভান্স স্টেজে প্রেগনেন্ট অবস্থায়, তারপর এখানে আচমকা ডেলিভারি, সবকিছু কেমন যেন রহস্যময় মনে হলো তাদের কাছে। ওরা যখন কথা বলছে ঠিক এমন সময় হঠাৎ পাশের রুম থেকে নতুন জন্ম নেওয়া বাচ্চাটা চিৎকার দিয়ে উঠল জোরে। দুজনেই দৌড়ে গেল সেই রুমে। কি ওরা অবাক হয়ে গেল, বিছানার উপর পিচ্চি বাচ্চা মেয়েটা একা শুয়ে আছে আর বিদেশি মেয়েটা কোথাও নেই। আরে গেল কোথায়? অদ্ভুত তো। দাঁড়াও, আমি ওয়াশরুমটা দেখে আসি। হ্যাঁ, এত অন্ধকার। আরে নেই তো। বাইরে চলে গেল না তো? এত কম সময়ে বেশি তো যেতে পারবে না এই শরীরে। তুমি একটু জলদি যেয়ে দেখে আসো তো। না, দেখলাম না। এত দ্রুত কিভাবে ছুটকে পড়া সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না কি হচ্ছে সব। ভুলটা আগেই হয়েছে। সন্ধ্যাবেলাতেই ওই মহিলার ঘাট ধরে বের করে দেওয়া দরকার ছিল। রাগের মাথায় উল্টাপাল্টা বকো না তো। বাসায় মেহমান এলে কি ঘাট ধরে বের করে দেবো? অ্যাটলিস্ট এই প্রবলেমে তো পড়তে হতো না। ওরা আরো রাত পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু মেয়েটা কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরকম সিচুয়েশনে কি করা যায় এটা রুকু কিংবা মারুফ কারোর মাথাতেই এলো না। উপায় না দেখে রুকু পিচ্চিটার পাশে সেদিন থাকবে বলে সিদ্ধান্ত নিল, আর মারুফ গেল তার নিজের বাচ্চাদের নিয়ে অন্য একটা ঘরে ঘুমোতে। পরদিন মারুফ ঘুম থেকে উঠেই পুরো সোনারগাঁ এলাকা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু মেয়েটার কোনো হদিশ নেই, কোথাও নেই। আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসা করা হলো তারা রাতের বেলায় বা অন্য কোনো সময় কোনো বিদেশি মেয়েকে এদিক দিয়ে যেতে দেখেছে কিনা, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। অন্ধকারের মধ্যে এত রাতে একা একটা মেয়ে ওরকম শারীরিক অবস্থা নিয়ে কোথায় যেতে পারে, এটা কিছুতেই রুকু বা মারুফের মাথায় এলো না।
কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত মারুফ থানায় গেল জিডি করতে। থানার ওসিকে সব খুলে বলে একটা জিডি করে আবার বাসায় ফিরে এলো সে। বাসায় ফিরে এসে দেখে রুকু নতুন পিচিটাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। বাসায় এমনিতে অনেক বাচ্চা, তার উপর নতুন আরেকজনকে সামলাতে গেলে রুকুর অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ভেবে মারুফ ঠিক করলো মেয়েটাকে আপাতত একটা এতিমখানায় দিয়ে দেবে। কি বলছো এসব পাগলের মতো? এইটুকু বাচ্চাকে এতিমখানায় দেবে? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের 4টা ছেলে মেয়ে, তার মাঝে আবার আরেকজন। ওর মা যদি কখনো খোঁজ নিতে আসে তখন? সে আর এসেছে, যদি কখনো খোঁজ নিতে আসে এতিমখানার ঠিকানা দিয়ে দিব। এইটুকু বাচ্চাকে এতিমখানায়? না গো, এটা ঠিক হবে না। দেখো, ঠিক বেঠিক চিন্তা করার সময় এখন না। অদ্ভুত সব ঘটনা ঘটছে কাল থেকে। এই আপদটাকে বিদায় করে একটু শান্তিতে থাকতে চাই। তুমি যাই বলো, আমি একে এতিমখানায় দেবো না। আমি একে মানুষ করতে চাই। যদি কোনোদিন ওর মা ফিরে এসে ওকে চায় তাহলে না হয় দিয়ে দিব, কিন্তু তার আগ পর্যন্ত মেয়েটাকে আমি নিজের কাছে রাখতে চাই। এবার কিন্তু ছেলে মানুষই করছো তুমি রুকু, একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে দেবো না। তোমার যা ইচ্ছা তাই করো। রুকুর এমন সিদ্ধান্তে মারুফ প্রথমে খুব রাগারাগি করলো। সংসারে নতুন একটা বাচ্চা মানে আরো অনেক বাড়তি খরচ, কিন্তু রুকু ছিল নাছোড় বান্দা। শেষ পর্যন্ত মারুফকে রাজি করিয়েই ছাড়লো। ঠিক হলো মেয়েটাকে তারা পালক হিসেবে নিয়ে মানুষ করবে, একেবারে নিজের সন্তানের মতো। সেই দিনই রুকু ওই মেয়েটার নাম ঠিক করলো। ওর নাম রাখা হলো মৌ। আসলে মারুফ যেমনটা ভেবেছিল সেরকম কোনো ঝামেলা কিন্তু হলো না। যেহেতু রুকুর 6 মাসের বাচ্চা অপু তখনও বুকের দুধ খেত, সেহেতু মৌয়ের জন্য এই ব্যাপারটা কোনো সমস্যা হলো না। আর মৌ খুব লক্ষ্মী মেয়ে, অন্যদের মতো সে কান্নাকাটিও করে না। যার কোলেই দেয়া হয় সেখানে চুপচাপ হয়ে থাকে। ধীরে ধীরে মারুফও মেয়েটাকে পছন্দ করা শুরু করলো। শুধু মারুফের ফুফু, যিনি এই বাড়িতে থাকতেন, তিনি কেন জানি পুরো ব্যাপারটাকে ভালোভাবে নিলেন না। শুরু থেকেই তিনি মেয়েটাকে কেমন যেন অপছন্দ করা শুরু করলেন। মারুফ আর রুকু ভাবলো সময় গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তাই এটা নিয়ে তারাও খুব একটা মাথা ঘামালো না। দিন যেতে থাকলো, মৌ ধীরে ধীরে বড় হতে থাকলো। বাসার অন্য বাচ্চারাও তাকে নিজের বোনের মতো আদর করতে লাগলো। সবাই খুব ভালোবাসতো তাকে, শুধু ফুপু ছাড়া। রুকু, মৌ আর অপু দুজনকে এক বিছানায় রাখে। একদিনের ঘটনা, সেদিন সকালে নাস্তার পর মারুফ নিজের রুমে বসে বইয়ের প্রচ্ছদ আঁকছিল, আর রুকু রান্নাঘরে কাজ করছিল ফুপুর সঙ্গে। পাশের ঘরে বিছানায় অপু আর মৌ শুয়ে ঘুমোচ্ছিল, আর বাকি ছেলেমেয়েরা বাসার সামনে বাগানে খেলাধুলা করছিল। হঠাৎ রুকু পাশের রুমে মৌ আর অপুকে দেখতে গিয়ে চিৎকার দিয়ে উঠল, আর সেই চিৎকার শুনে ফুপু আর মারুফ দুজনে দৌড়ে আসলো সেই রুমে। এসে যা দেখলো তাতে দুজনে স্তব্ধ হয়ে গেল। অপু, অপু, রুকু কথা বলছে না, বিছানা থেকে গড়িয়ে পড়লো কিভাবে? আমার অপু! রক্ত, মারুফ, রক্ত! সরো তো, সরো তুমি। অপু, কিভাবে হলো এটা? কিভাবে হলো? আমার জন্য, আমার জন্য। আমি আজ ওদের ঘুম পাড়িয়ে রেখে মাসে কোন থেকে ভুলে গেছি। সব সময় রাখি, আজ কেন রাখলাম না? অপু, অপু! না, না, এ হতে পারে না। অপু, অপু! I'm sorry, বাবা। অপু চোখ খোল। I'm sorry, অপু। ছেলের লাশ বুকে নিয়ে চিৎকার করে কাঁদলো মারুফ আর রুকু। অপুর মৃত্যুটা একটা বড় ধাক্কা হয়ে এলো বাড়ির সবার জন্য। অনেকদিন বাড়ির সবার মন খারাপ। এই অকাল মৃত্যুর জন্য রুকু মনে মনে নিজেকে দায়ী মনে করতে লাগলো। সে যদি কোলবালিশ রাখার কথা ভুলে না যেত তাহলে সেদিন মারা যেত না অপু। মারুফ তাকে অনেক বুঝালো যে এটা তার ভুল নয়, এটা ভাগ্য, কপালে ছিল বলেই এমন হয়েছে। কিন্তু রুকু এটা মানতেই চাইছিল না, কিছুতেই বুঝলো না সে। তার একই কথা, অপুর মৃত্যুর জন্য সেই দায়ী। আমার অপু কাঁদছে না? রুকু প্লিজ, নিজেকে একটু সামলাও। অপু নেই। আমাকে ছেলে, ছেলেটা কি করছে গো? মার উপর অভিমান, ও জানে ওর মায়ের ভুলেই। I'm sorry, অপু। I'm really sorry.
রুকু, একটু শক্ত হও, একটু কিছু খাও, এভাবে নিজেকে শাস্তি দিও না প্লিজ। আমি বাঁচতে চাই না, আমার অপুকে ছাড়া আমি বাঁচতে চাই না। কি বলছো এসব? তুমি না থাকলে ফাহিম, মন্টি, পলি, মৌ, আমি কি করে বাঁচবো? আমাদের কথা একটু ভাবো। মা একটু খাও না, মেয়েরা খেলে আমার খেতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না। আমরা তোমাকে অনেক ভালোবাসি মা। এই পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস লাগলো। ধীরে ধীরে আবার মারুফ, রুকু তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। অপুর অভাব কিছুটা হলেও পূরণ করেছে মৌ। মেয়েটার হাসি দেখলে সবার মন ভালো হয়ে যায়, শুধু ফুপু ছাড়া। তিনি এখনো মেয়েটাকে পছন্দ করতে পারেননি। এদিকে কয়েক সপ্তাহ কাজ করতে না পারায় মারুফের হাতে অনেক কাজ জমে গেল। ও ঠিক করলো একবার ঢাকা যাবে। এতদিন না আসায় যারা তাকে বইয়ের প্রচ্ছদের অর্ডার দিত তারা হয়তো একটু মন খারাপ করবে, বকাঝকাও করতে পারে, কিন্তু ছেলে মারা গেছে শুনলে হয়তো তেমন কিছু বলবে না। ঢাকা গিয়ে দেখলো আসলেই তাই। ওর ছেলে মারা গেছে শুনে সবাই খুব সান্ত্বনা দিল, দুঃখ প্রকাশ করলো। আগের পাওনা মিটিয়ে দিয়ে নতুন অনেকগুলো প্রচ্ছদের অর্ডার দিল। বেশ কিছু টাকা আর অনেক কাজ নিয়ে মারুফ সোনারগাঁ ফিরে এলো। হাতে অনেক কাজ, কিন্তু সেগুলি করার জন্য আগে মনটা শান্ত করা চাইতো। রুকু আর মারুফ ঠিক করলো ওরা কোথাও পিকনিকে যাবে। পুরো পরিবার মিলে একদিন কোথাও একটা আউটিং এ যাবে। ঘোরাঘুরি করে বাচ্চারা একটু মজা পাবে আর তারা দুজনে একটু ফ্রেশ হবে। তাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে একটা ভালো স্পট আছে, একটা সুন্দর বাংলো। তার পাশে খুব সুন্দর স্বচ্ছ একটা দিঘি আর চারপাশে বাগান। মারুফে ঠিক করলো শুক্রবার সেখানে পিকনিকে যাবে। পরের শুক্রবার তারা সেখানে গিয়ে দেখলো আরো কয়েকটা পরিবার এসেছে পিকনিক করতে। ওরা নিজেরা দিঘির পাড়ে সুন্দর একটা জায়গা বেছে নিল। রুকু সেখানে চাদর বিছিয়ে বাসা থেকে আনা রান্না করা খাবার দাবার সাজাতে লাগলো। বাচ্চারা এই দিক ওদিক ছুটোছুটি করছে। মারুফ মৌকে কোলে নিয়ে ওদের দিকে কড়া নজর রাখলো, কারণ বড় ছেলে ফাহিম ছাড়া তাদের আর কোনো বাচ্চা সাঁতার জানে না। খাবার দাবার সাজানোর পর মারুফ সবাইকে ডাকলো খাওয়ার জন্য। বাচ্চারা এদিকে আয়, খেয়ে নে। আমি আরো কিছুক্ষণ খেলবো বাবা। আমিও খেলবো। মা, আমি তোমার হেল্প করি। আয়, মৌকে একটু ধরতো। বাবা, খেলতে যাই। যা, কিন্তু বেশি দূরে যাবি না, আশেপাশেই থাকবি। আমার বাগানেই খেলবো, দূরে যাব না বাবা। ওকে যা, বেশিক্ষণ না কিন্তু। আচ্ছা বাবা। মঞ্চে আর পলি বাগানে খেলতে গেল আর ফাহিম এসে বাবা মায়ের সঙ্গে বসলো, তারপর মাকে হেল্প করতে লাগলো। মঞ্চে আর পলি খেলতে খেলতে কিছুটা চোখের আড়াল হয়ে গিয়েছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে মারুফের খুব টেনশন হলো। দৌড়ে গেল ওরা কোথায় আছে দেখার জন্য। পেছনে পেছনে রুকুও গেল। ফাহিম, তুই একটু মৌকে নিয়ে থাকতো, আমরা একটু যাচ্ছি। মা, তুমি যাও, আমি আসছি। ওকে ফেলে কোথাও যাবি না কিন্তু। না, যাব না, ওর সাথে খেলবো। তুমি যাও। মন্টি, পলি, ওদিকটা চলো তো। পলি, মন্টি। মা, মন্টি, পলি কোথায়? এখানে রক্ত পড়ছে আর কাঁদছে। হাত কি করে কাটলো? পরে গিয়ে হাত কেটে গিয়েছে, আমি মারিনি। কাঁদে না সোনা, হাতটা দেখি। ইস, অনেকখানি কেটে গেছে গো। মন্টি, তোদের আমি বলেছি না দূরে যাবি না? এত দূর কেন গিয়েছিলি? আমি আর পিছু পিছু ছিলাম, ও যেন হারিয়ে না যায়। আর তোরা দুজন হারালে আমি কি করতাম? আমাকে বলতে পারতিস না? সরি বাবা। রুকু, ওকে নিয়ে ওঠো, চলো, অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে। আসো মা। ওরা যখন মন্টি আর পলিকে নিয়ে ব্যস্ত তখন হঠাৎ দূর থেকে একটা চিৎকার শোনা গেল। কে যেন ডাকছে, জলদি আসেন, তার যেন বাচ্চা পানিতে পড়ে গেছে। মন্টি আর পলিকে কোলে নিয়ে দৌড় দিল মারুফ আর রুকু। দৌড়ে এসে দেখে যেখানে ফাহিম আর মৌকে রেখে গিয়েছিল সেখানে তারা নেই। দিঘির পাড়ে লোকজনের ভিড়। সে ভিড় ছেড়ে মারুফ আর রুকু উকি দিয়ে দেখলো দিঘির পানিতে মৌ ভাসছে
আশেপাশে কোথাও ফাহিম নেই। মারুফ মন্টিকে কোল থেকে নামিয়ে রেখে দিঘিতে ঝাঁপ দিল, তারপর সাঁতরে গেল মৌর কাছে। এক হাতে মৌকে তুলে ধরে পানি নিয়ে আসলো মারুফ। নাকে মুখে পানি ঢুকেছে, পেটের মধ্যে একটু চাপ দিতে মৌ চিৎকার করে উঠল। না, বেশি কিছু হয়নি, পানি খেয়েছে, কিন্তু মেয়েটা ঠিক আছে। কিন্তু ফাহিম কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। পাশ থেকে কে যেন বললো একটা ছেলেও মেয়ের সঙ্গে দিঘির পাড়ে দেখেছে একটু আগে। শুনেই মারুফ আবার ঝাঁপ দিল দিঘিতে। মৌ যেখানে ছিল সেখানে ডুব দিতেই ওর হাতে একটা বাচ্চা শরীরের মতো কিছু লাগলো। তুলে নিয়ে উপরে এনে দেখলো ফাহিম, নিথর দেহ। তাকেও তুলে নিয়ে এসে পাড়ে উঠল মারুফ। ফাহিমের শরীর অবশ হয়ে আছে, পুরো শরীর ঠান্ডা, কোনো সাড়া নেই। ফাহিম! না! ফাহিম! ফাহিম! পিকনিক করতে গিয়ে ছেলের লাশ নিয়ে ফিরল মারুফ আর রুকু। আরো একটা মৃত্যু মারুফ রুকুর সংসারে বিশাল আঘাত হয়ে এলো। দুটি সন্তানের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মারুফ। তার কাছে পুরো ব্যাপারটা খুব রহস্যময় মনে হলো। ফাহিম আর মৌ দুজনেই দিঘির পানিতে নেমেছিল, কিন্তু মারা গেল ফাহিম, অথচ সে সাঁতার জানতো। আর মৌ তো একেবারে বাচ্চা শিশু, তার কিছুই হলো না, সে অলৌকিক ভাবে বেঁচে গেল। ফাহিমের মৃত্যুর পর প্রতিবেশীরাও তাদের অনেক সহযোগিতা করলেন। প্রায় 1 মাসের মতো সময় রুকু স্তব্ধ হয়ে বসে রইল। এই সময় ঘরের কাজ সামলালেন তাদের ফুপু। প্রতিবেশীরা অনেকে এসে সাহায্য করলেন, বাচ্চাদের দেখাশোনা, তাদের যত্ন নেয়া, সব কাজে এগিয়ে এলেন তারা। তবে ফাহিমের মৃত্যুর জন্য ফুফু আম্মা মৌকেই দায়ী করতে লাগলেন। এই মাইয়াটা সংসারে আউনের পর থেকে সংসারে নজর পড়ছে। কি বলেন ফুপু আম্মা? মৌ তো ছোট্ট একটা মেয়ে, ও কি নজর লাগাবে? তুমি বুঝতাছো না বৌমা, এই মাইয়াটা এই সংসারে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটতেছে। এইসব আমাদের কপাল ফুপু আম্মা। আমার মনে হয় কি মৌ এই ফুসলাইয়া ফাহিমকে দিঘির পাড়ে নিয়ে গেছে, তারপর নিজেই পইরা গেছে দিঘিতে। তারে বাঁচাইতে গিয়া প্রাণ চইরা গেল আমাকে ফাহিমের। বাচ্চা একটা মেয়ে, সে তো আর কিছু বোঝে না, তার দোষ দিয়ে কি লাভ? তাছাড়া মৌ তো ফাহিমকে খুব ভালোবাসতো, সারাক্ষণ ভাইয়ের গলা জড়িয়ে বসে থাকতো সে। ভাইয়ের মৃত্যুতে সেও তো কষ্ট পেয়েছে, দেখলেই বোঝা যায়। সারাক্ষণ মনমরা হয়ে থাকে। তোরা যাই কস, ওই সেমনি একখান পিশাচ মারুফ। এই আমি কইয়া দিলাম, তবে মন চাই মান, না চাইলে মানিস না। আমি বুড়া মানুষ, আজ আছি কাইল নাই, কখনো সময় আছে, সাবধান হইয়া যা। এইভাবে আরো কিছুদিন গেল। পরপর 2টা বড় শোক ধীরে ধীরে কাটিয়ে উঠল মারুফ আর রুকু। সংসারটা যখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তখন আবার শুরু হলো নতুন এক ঝামেলা। তুমিও মেরেছো? মন্টি, তুমি বড় না, ও তো ছোট, ও কি করে মারবে? মার কি জিনিস ও কি তা বোঝে? সব বুঝে, তোমার সামনে থাকলে মারে না, তুমি চলে গেলেই মারে। আহা, কি শুরু করলি বলতো? কাজ পাচ্ছিস না, এইটুকু একটা মেয়ে মারে, এটা আমাকে বোঝাতে চাস? কিন্তু কিছুদিন পর পরই যখন মন্টি এসে কাঁদতে কাঁদতে বিচার দিতে লাগলো, তখন সে মারুফকে জানালো কথাটা। শুনে মারুফও বিশ্বাস করলো না। কিন্তু কিছুদিন পরপরই দেখা গেল বাসার বারান্দায় বা বাগানে বসে মন্টি কাঁদছে। তার হাত বা পা ছিলে গেছে, রক্ত পড়ছে। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে মৌ মেরেছে। রুকু আর মারুফ তার পরেও বিশ্বাস করলো না। তাদের ধারণা মন্টি নিজেই খেলতে গিয়ে বা দুষ্টুমি করতে গিয়ে হাত পা ছিলে ফেলে, তারপর নিজে বাঁচার জন্য মৌর উপর দোষ চাপিয়ে দেয়। এরকম অবস্থার মধ্যে ফুপু আম্মাও শুরু করলেন আরেক নতুন ঝামেলা। রাতে তিনি মৌ, মন্টি আর পলিকে নিয়ে এক রুমে ঘুমান, কিন্তু ইদানিং তিনি সকালে উঠেই কমপ্লেন দেওয়া শুরু করলেন যে রাতে নাকি রুমে জানালা দিয়ে কালো একটা কুকুর দেখতে পান। কুকুরটা নাকি প্রতিদিন রাতে তার ঘরে জানালায় এসে কাচের ওই পাশ থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। রুকু আর মারুফ এটাও বিশ্বাস করল না, কিন্তু ফুফু দিনের পর দিন সকালে উঠেই বলতে থাকেন, কাল রাতেও কুকুরটা আইছিল।
সত্যি মিথ্যা যাচাই করার জন্য একদিন রাতে রুকু নিজেই ফুফুর সঙ্গে ঘুমোতে গেলেন। অনেক রাত পর্যন্ত সে জেগে রইল, কিন্তু জানালায় কোনো কুকুর দেখতে পেল না। রুকু তার পরদিনই মারুফকে বলল, আসলে কুকুরের ব্যাপারটা ফুপুর কল্পনা। বয়স হয়েছে এখন, সবকিছু ঠিকঠাক দেখেন না, কখন কি ভাবেন। হয়তো পিচ্ছি দুইটা বাচ্চার মৃত্যুতে উনিও কিছুটা শক্ট হয়ে গেছেন, তাই হয়তো নানা কিছু কল্পনা করেন। এর মধ্যে একদিন বাসা থেকে বের হতে গিয়ে মারুফ দেখলো বারান্দায় মৌকে ধরে মন্টি মারছে। এই এই মন্টি, কি করছিস? এতটুকু একটা মেয়েকে মারছিস কেন? ও তো ছোট বোন না? বল আমাকে আগে মেরেছে। ও কেন আগে মারবে? নিশ্চয়ই তুই কিছু করেছিস। আমি কিচ্ছু করিনি বাবা, ও আমাকে প্রতিদিন মারে। আজই আমি শুধু ওকে মেরেছি, ও মারছিল বলেই তো মেরেছি। মিথ্যে কথা বলবি না মন্টি, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। আমি নিজে দেখলাম তুই ওকে মারছিস, আর ও পরে পরে মার খাচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না বাবা? যাও, আমি তোমার সাথে কথা বলবো। এ এত দুষ্টু এরা। কাঁদে না মা, কাঁদে না। এসো এসো। এই রুকু, মৌকে একটু নাও তো, কাঁদছেও। তো পাওয়া গেল সবাই মিলে মজা করার। জন্মদিনের আগের দিন রুকু নিজের হাতে ঘর সাজালো, অনেক অনেক বেলুন কিনে এনে লাগানো হলো, বড় কেক অর্ডার দেওয়া হলো, আশেপাশের বাসার কয়েকজনকে দাওয়াত দেওয়া হলো, তারপর সবাইকে নিয়ে কেক কাটা হলো। অন্য বাসার বাচ্চাদের সঙ্গে মিলে মন্টি, পলি আর মৌ খুব মজা করলো। মৌয়ের জন্মদিনের পরের দিন ছিল শুক্রবার। সাধারণত এইসব দিনে বাসার সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দেয়। রুকু আর মারুফ বাচ্চাদের সঙ্গে খেলে। জন্মদিনের গিফট পাওয়ার পর বাসা জুড়ে এখন অনেক খেলনা। তবে সেদিন বিকেলে তারা ঠিক করলো বাসার সামনের বাগানে সবাই মিলে লুকোচুরি খেলবে। মন্টি আর পলি মিলে বাবাকে ধরলো। তারা সবাই লুকোবে আর বাবা তাদের খুঁজে বের করবে। কথা মতো সবাই লুকুতে গেল। কেউ যদি দেখতে না পায় এমন ভাবে রুকু চলে গেল রান্নাঘরে। এই ফাঁকে ঘরের কিছু কাজ সেরে নেবে, আর লুকোনোটাও না হয় রান্নাঘরেই হলো, ভালোই হবে। পলি আর মৌ ছিল বাগানে একেবারে মাঝখানে। সেখান থেকে তারা একটা ফুল গাছের আড়ালে গেল। আর মন্টি কোথায় লুকোলো সেটা মারুফ দেখতে পেল না, কিন্তু শুরুতেই পলি আর মৌকে বের না করে সে মন্টিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাগানের এক কোনায় চলে গেল সে। একটা কামরাঙা গাছ ছিল ওই কোনায়। সেখানে গিয়েই দেখতে পেল মন্টি গাছের নিচে উপর হয়ে শুয়ে আছে। প্রথমে মারুফ ভাবলো হয়তো মন্টি ইচ্ছে করে ঘাসে শুয়ে আছে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু কাছে গিয়ে তাকে উল্টো করতে বুঝতে পারলো মন্টির দেহটা নিথর, কপালে রক্ত। এক নজর দেখে বুঝলো হয়তো কোনোভাবে কামরাঙা গাছে উঠেছিল মন্টি, গাছের উপর থেকে পড়ে গেছে। কিন্তু মন্টি চিৎকার দিল না কেন? দিলেই তো ওরা সবাই শুনতে পেত। তার সাথে নিয়ে জোরে চিৎকার দিতে চাইলো মারুফ, কিন্তু অধিক শোকে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তবে বাবার করে রক্তাক্ত মন্টিকে দেখে পেছন থেকে চিৎকার দিল পলি। তার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো রুকু। এসে দেখলো পলি আর মৌ দাঁড়িয়ে আছে, আর তার পাশে মন্টির লাশ কোলে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে মারুফ। আরো একটা মৃত্যু যেন মারুফ আর রুকুর সংসার তছনছ করে দিয়ে গেল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে একে একে তাদের 3 সন্তান এইভাবে অপঘাতে মারা গেছে। তাদের সাজানো গোছানো সংসার গত 1 বছরে যেন দোজকের মতো হয়ে গেল। ফুপু আবারও সব দোষ দিল ময়ের উপর। আগেই কইছিলাম এই মাইয়াটা অপয়া, অলক্ষণে। এই মাইয়া এই সংসারে আসার পর থেকে একের পর এক অশান্তি ঘটতেছে। ওরে ভাই কইরা দে, ভাই কইরা দে। প্রথমে বিশ্বাস না করলেও একের পর এক আঘাত সইতে না পেরে এখন মারুফে এই কুসংস্কারে বিশ্বাস করা শুরু করলো। এদিকে সোনারগাঁ থানার ওসি সাহেবও একদিন মারুফকে ডেকে বললেন, পরপর এমন দুর্ঘটনা আসলেই রহস্যময়, এগুলির কোনো ব্যাখ্যা নেই। তবে মারুফ যদি চায় তাহলে তিনি এই ব্যাপারগুলি তদন্ত করে দেখতে পারে। কিন্তু এই অবস্থায় আর থানার পুলিশের ঝামেলায় যেতে চাইল না মারুফ। এরপর প্রতিবেশীদের মধ্যে একজন বুদ্ধি দিলেন যে হয়তো এই বাড়িটাতেই কোনো সমস্যা আছে, কারণ মারুফরা এই বাড়িতে আসার পর থেকেই কিন্তু এইসব রহস্যময় ব্যাপার ঘটছে। অনেক চিন্তা করে মারুফ ভাবল বুদ্ধিটা খারাপ না। আবার বাড়ি ছাড়বো? দেখো, একসাথে এত দুর্ঘটনা মানতে পারছি না। এই জায়গায় ঠিক আমাদের স্যুট করছে না। আমরা আবার ঢাকায় ফিরে যাই, সেটাই ভালো।
কিন্তু এখানে এত স্মৃতি কি করে ছেড়ে যাই বলো? এখানে যতদিন থাকবো ততদিন ফাহিম, মন্টি আর উপস্থিতি মনে পড়বে। কোনো কাজে মন বসাতে পারবো না কেউ। ঢাকায় গেলে নতুন পরিবেশে হয়তো একটু স্বাভাবিক হতেও পারে সবকিছু। ঢাকায় গেলে কি সব ভুলতে পারবো? চেষ্টা তো করতে পারি। কি জানি, হয়তো তুমি ঠিকই বলছো। ফুফু আম্মাও ইদানিং বারবারই যন্ত্রণা শুরু করেছে। প্রতিদিন রাতেই নাকি তিনি জানলায় কুকুর দেখতে পান। আর না করো না লক্ষ্মীটি, আবার আমরা নতুন করে সব শুরু করব। আমি আর পারছি না মারুফ, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। এভাবে হয় না, সব থেকে যদি বাঁচতে পারতাম। বাঁচার জন্যই তো বলছি, আবার সবকিছু নতুন করে শুরু করব। যা ভালো হয় করো। অনেক দিন পর তারা আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এলো। দেখতে দেখতে একটা ঈদও চলে এলো। অনেক দিন পর ঈদে মারুফ, রুকু আর তাদের বাচ্চারা খুব মজা করলো। আশেপাশের ফ্ল্যাটের বাচ্চাদের সঙ্গে মিলে পলি আর মৌ অনেক ছোটাছুটি করলো। সেদিন রাতে রুকু আর মারুফ একসঙ্গে ঘুমোতে যাবে। রাতে এখন সাধারণত পলি আর মৌ এক ঘরেই ঘুমায়, আর তারা স্বামী স্ত্রী এক রুমে। তো সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় পাশের রুম থেকে মৌ চিৎকার দিয়ে উঠল। রুকু কাছে গিয়ে দেখলো মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। কি জানি, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কি আর করা, রুকু সেদিন দুই মেয়ের সঙ্গে ঘুমলো, আর পাশের রুমে মারুফ একা ঘুমলো। শুধু সেদিন না, এরপর দেখা গেল প্রতিদিনই রুকু ঘুমের সময় যখন মারুফের কাছে আসে তখনই পাশের রুম থেকে মৌ চিৎকার দিয়ে কেঁদে ওঠে, আর রুকু বাধ্য হয়ে মেয়েদের সঙ্গে গিয়ে ঘুমায়। ধীরে ধীরে এটাই যেন একটা পার্মানেন্ট নিয়ম হয়ে গেল। তো এইভাবেই দিন যেতে লাগলো। এরই মধ্যে একদিন মারুফের পাশের বাসার একজন হঠাৎ মারুফের অফিসে ফোন করে বলল, হ্যালো, মারুফ সাহেব বলছেন? জি বলছি। আমি আপনার পাশের বাসার প্রতিবেশী। ও হ্যাঁ, কেমন আছেন ভাই? তা হঠাৎ কি মনে করে? কোনো সমস্যা হয়নি তো? আরে না না, আপনি টেনসড হবেন না, একটা দরকারে ফোন করেছি। জি বলুন। আমি একটা নতুন কুকুর কিনেছি, তো আপনি যদি আপনাদের কুকুরটা কিছুদিনের জন্য ধার দেন তাহলে দুইটা কুকুর একসাথে থেকে এই বাড়িতে কিছুটা অভ্যস্ত হতে পারে আর কি। তবে আপনার যদি আপত্তি না থাকে। আমাদের তো কোনো কুকুর নেই, আপনার কোথাও ভুল হচ্ছে। সে কি, তা কি করে হয়? সত্যি বলছি ভাই, আমাদের বাসায় কোনো কুকুর নেই। আপনি নিশ্চিত? আশ্চর্য, আমার বাসার কুকুর আর আমি জানবো না? না মানে আমি নিজে দেখেছি বাসার ছাদে আপনার মেয়ে মৌ একটা কালো কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছে। বেশ কয়েকদিনই দেখেছি আমি, সেই কারণেই ভেবেছিলাম কুকুরটা আপনাদের। মৌ কুকুর নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছে? মৌ? জি, আপনার তো দুটো মেয়ে তাই না? আমি আপনার ছোট মেয়ে মৌয়ের কথা বলছিলাম। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ভাই, কিন্তু সত্যি আমাদের কোনো কালো রঙের কুকুর নেই। কালো কেন, কোনো রঙেরই কুকুর নেই। সরি, আপনাকে মনে হয় বিরক্ত করলাম। না না, ইটস ওকে। মারুফ কিছুটা অবাক হলো। সেদিনই বাসায় ফিরে সে রুকুকে জিজ্ঞেস করলো সে কোনো কালো কুকুর দেখেছে কিনা মৌয়ের সঙ্গে। রুকু অবাক হয়ে বলল, না, কালো কুকুর এই বাড়িতে কিভাবে আসবে? এবার মারুফের মনে কিভাবে যেন অনেক সন্দেহ দানা বাঁধল। ফুফু তাহলে এতদিন যে কালো কুকুরটা দেখতেন সেটা কি তাহলে মিথ্যা নয়? মৃত্যুর আগে ফাহিমও কালো কুকুর দেখত। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে কালো কুকুর সেখানেই দেখা যায় যেখানে মৌ থাকে। ফাহিম আর ফুফু দেখতো রুমের জানালায়, যে রুমে মৌ থাকতো। এখন প্রতিবেশী ভদ্রলোকও মৌকে ছাদে কুকুর নিয়ে ঘুরতে দেখেছেন। তিনি তো মারুফদের ঠিক মতো চেনেনই না, তাহলে খামাকে মিথ্যে বলবেন কেন? আর মিথ্যে বললেও একটা কালো কুকুর নিয়ে মিথ্যে বলবে তাই বা কি করে হয়? অন্য কোন রঙের কুকুরও তো হতে পারত। ধীরে ধীরে পুরো ব্যাপারটি নিয়ে ভাবতে লাগলো মারুফ। ফাহিম, মন্টি আর অপুর মৃত্যুর সময়ও মৌ ঘটনাস্থলে ছিল। অপুর মৃত্যুর সময় মৌ ছিল একই বিছানায়, ফাহিমের সঙ্গে সে দিঘের পাড়ে ছিল। আবার মন্টির মৃত্যুর সময়ও সে বাড়ির বাগানে মন্টির কাছাকাছি ছিল। ভাবতে ভাবতে মারুফ নিজেই স্থির সিদ্ধান্তে পৌঁছল মৌ আসলে কোনো মানুষ নয়,
সে অশুভ কোনো আত্মা। সে মেয়ে হয়ে এই বাড়িতে এসেছে মারুফের সব ছেলে মেয়েকে মেরে ফেলার জন্য। কিন্তু এসব কথা মারুফ কাউকে কিভাবে বলবে, আর বললেই বা কেউ বিশ্বাস করবে কেন? আপাতত কাউকে কিছু না বলে মারুফ ঠিক করলো যে এই কথাগুলো সে তার মধ্যেই রাখবে। সে বরং পলিকে কড়া নজরে রাখতে লাগলো, যাতে মৌ এখন পলির কোনো ক্ষতি করতে না পারে। এর মধ্যে ঘটলো আরো এক ঘটনা। হঠাৎ করেই একদিন মামস ধরা পড়লো মৌয়ের। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন মৌকে আপাতত আলাদা রুমে রাখতে, কারণ মামস হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, একজনের হলে তার কাছ থেকে অন্যজনেরও হয়ে যেতে পারে। ডাক্তারের কথা মতো মৌকে আলাদা রুমে রাখা হলো। তার দেখাশোনার জন্য একটা নার্সও রাখা হলো, যে প্রতিদিন সকালে আসে আর সারাদিন মৌয়ের সঙ্গে থাকে তার দেখাশোনা করার জন্য। তারপর রাতে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। মারুফ আর রুকু মাঝে মাঝে মৌয়ের রুমে গিয়ে দেখে আসে যে সে ঠিক আছে কিনা। কিন্তু একদিন বিকেলে রুকু রান্নাঘরে কাজ করছে, মারুফ নিজের ঘরের বিছানায় শুয়েছিল। নার্স মেয়েটা হয়তো কোনো কারণে ওয়াশরুমে ঢুকেছিল। এই ফাঁকে মৌ বিছানা থেকে নেমে মারুফের রুমে চলে আসলো। এসেই বাবা বলে মারুফের গলা জড়িয়ে ধরলো। যতই সন্দেহ হোক, বাচ্চা মেয়ে তো, মারুফও দূরে ঠেলে দিতে পারল না। সেও মুখে বুকে টেনে নিল। তারপর দিন মারুফের গলা ব্যথা। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন যে মারুফেরও মাংস হয়েছে, বউয়ের কাছ থেকে তারও মাংস ছড়িয়েছে। এই অসুখটা অনেক ভোগালো মারুফকে, এমনকি বাসায় থেকে যখন আর হচ্ছে না তখন শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। অনেক চিকিৎসার পর মারুফ সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে আসার সময় ডাক্তার তাকে আলাদা করে ডেকে নিয়ে দিলেন ভয়াবহ একটা দুঃসংবাদ। মাংসের কারণে শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে তার। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে মারুফ আর কোনো দিন বাবা হতে পারবে না। এরপর মৌকে নিয়ে মারুফের সন্দেহ আরো বাড়তে লাগলো। বাবা না হতে পারার ঘটনাটা সে রুকুর কাছে বলল না, কিন্তু কিছু জিনিস চিন্তা করতে করতে মৌকে নিয়ে তার সন্দেহ আরো ঘনীভূত হলো। রাতে মৌ চিৎকার করে রুকু আর মারুফকে একসঙ্গে ঘুমোতে দিত না। এখন মাংস ছড়িয়ে মারুফের বাবা হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। মারুফের মনে হলো মৌ আসলে চায় না তাদের কোনো ছেলে মেয়ে বেঁচে থাকুক, কিংবা নতুন করে কোনো ছেলে মেয়ে হোক। সে ভাবলো যেভাবেই হোক পলিকে মৌর কাছ থেকে বাঁচাতেই হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে একদিন রাতে সে রুকুকে আলাদা করে ডেকে সব খুলে বলল। তুমি বিশ্বাস করো আমার কথা? কি বিশ্বাস করব? তুমি পাগল হয়ে গেছো মারুফ। ইউনিক ট্রিটমেন্ট, নইলে বাচ্চা একটা মেয়েকে নিয়ে একটা মানুষ এত সব বাজে বাজে কথা কিভাবে বলে? প্লিজ তুমি মন দিয়ে আমার কথাটা শোনো একটু। কালো কুকুর, কালো কুকুর মনে আছে? ফুপু আম্মা সবসময় কালো কুকুর কথা বলতেন। ফাইমও জানলা দিয়ে কালো কুকুর দেখতো। আর সেদিন পাশের বাসার ভদ্রলোকও বললেন তিনি মৌকে একটা কালো কুকুর নিয়ে ছাদে হাঁটাহাঁটি করতে দেখেছেন। এগুলোর মধ্যে তুমি কি কোনো কানেকশন পাচ্ছ না? না, আমি কোনো কানেকশন পাচ্ছি না। আমাদের 3 ছেলে মেয়ে মারা গেছে রুকু, প্রত্যেকের মারা যাওয়ার সময় মৌ ছিল ওখানে। সে তো আমিও ছিলাম, তুমিও ছিলে, পলিও ছিল। আমরা ছিলাম মারা যাওয়ার পর। দেখো, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমি আমার 3 ছেলে মেয়ে হারিয়েছি। এখন মৌ আর পলিকে নিয়েই আমার সংসার। ওরা দুজনেই আমার সবকিছু। আমি ওদের দুজনের মধ্যে কাউকে হারাতে চাই না। আমিও চাই আমাদের সন্তানকে যেন আর না হারাতে হয়। পলি আমাদের সন্তান রুকু, মৌ সাথে থাকলে আমরা পলিকেও হারাবো। পলি আর মৌ দুজনেই আমাদের সন্তান। আমার কাছে ওরা দুজনেই সমান, তোমার কাছে ওরা দুজনেই সমান হবে, আমি এটাই আশা করি মারুফ। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মারুফ বুঝলো এইভাবে পলিকে বাঁচানো যাবে না, তাই সে ঠিক করলো মৌকে লুকিয়ে কোনো এতিমখানে রেখে আসবে। সেই জন্য সে অফিসের পর বেশ কয়েকটি এতিমখানে গিয়ে কথাও বলে আসলো। বাসায় এসে দেখে রুকু তার দিকে তাকিয়ে হাসছে। অনেকদিন পর রুকুর হাসি দেখে খুব ভালো লাগলো মারুফের। তখন রুকু তাকে সুসংবাদটা দিল, সে আবারও প্রেগনেন্ট, আবারও মা হতে চলেছে। শুনে মারুফ খুব খুশি হয়ে গেল, কিন্তু একই সঙ্গে তার মনে আবারও একটা সন্দেহ দানা বাঁধল। মৌ রুকুর পেটের বাচ্চাটাকে বাঁচতে দেবে তো? একেও আবার মেরে ফেলবে না তো? সে ঠিক করলো বাসায় রুকুর জন্য একটা নার্স রাখবে, যাতে সারাক্ষণ কেউ রুকুর যত্ন নিতে পারে। পরদিন সকালে অফিস যাওয়ার আগেই মারুফ বলে গেল আসার সময় কোনো একটা নার্স ঠিক করে আসবে, যাতে প্রতিদিন দিনের বেলাটা অন্তত সে এসে রুকুকে দেখাশোনা করতে পারে। অফিস গেল মারুফ। দুপুরের দিকে হঠাৎ পাশের বাসা থেকে একজন ফোন দিল তাকে। ওপাশ থেকে কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল মারুফ। সিঁড়িতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে রুকু, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর
এক মুহূর্ত দেরি করলো না মারুফ। হাসপাতালের ঠিকানা নিয়ে দৌড়ে গেল সে সেখানে। গিয়ে যা শুনতে পারলো তাতে মানসিক ভাবে একেবারে ভেঙে গেল সে। রুকু সুস্থ আছে ঠিকই, তবে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। রুকু জ্ঞান ফেরার পর সে জানতে পারলো কি করে হলো এটা? সেদিকে মৌয়ের পুতুলটা কে যেন পানিতে ভিজিয়ে রেখেছিল, সেটাতেই ভুলে আমার পা পিছলে আমি পড়ে গিয়েছি। কে যেন নয়, মই পুতুলটা ভিজিয়ে রেখেছিল, তুমি যেন পিছলে পড়ে যাও। রুকু, এখন অন্তত বোঝার চেষ্টা করো। তুমি আবার পাগলামি শুরু করো না প্লিজ। মৌ একটা বাচ্চা মেয়ে মারুফ, এত সব কুবুদ্ধি ওর মাথায় কিভাবে আসবে? আর এসব কেউ জেনে শুনে করবে? এত বুদ্ধি কি একটা ছোট বাচ্চা থাকে? একটা বাচ্চা মেয়ে, ও হয়তো খেলতে খেলতে ভুলে সিঁড়িতে পুতুলটা ফেলে গেছে, সে তো আর ইচ্ছা করে করেনি। ইম্পসিবল, ব্যাপারটা এত সহজ না। দাঁড়াও, কাকে ফোন করছো? সে সেটার ভদ্রলোক। কেন? পলি কোথায় জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মারুফ সাহেব বলুন, আপনার স্ত্রী এখন কেমন আছে? জি ভালো। পলি আর মৌ কি আপনার ওখানে? হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না, ওরা ভালোই আছে, খেলছে। আপনি প্লিজ প্লিজ ওদের চোখের আড়াল করবেন না, এক মুহূর্তের জন্য না। দুজনকেই চোখে চোখে রাখবেন। আমি কিছুক্ষণ পরেই রুকুকে নিয়ে বাসায় ফিরছি। আহা, আপনি এত টেন্স কেন হচ্ছেন? একদম চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। রাখছি, বাই। তুমি এমন করছো কেন বলো তো? কি হয়েছে? কিছু না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, একটু পরেই বেরোবো। ডাক্তারের সঙ্গে কথা বলে রুকু একটু সুস্থ হওয়ার পর মারুফ তাকে নিয়ে রওনা দিল বাসায়। রিক্সায় করে আসতে আসতে মারুফ রুকুকে বোঝালো মৌই সব নষ্টের গোড়া, তাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়াতে হবে। সে একে একে তার পৈশাচিক ক্ষমতা দিয়ে তাদের 3টা বাচ্চাকে খুন করেছে। এখন রুকুর পেটের বাচ্চাটাকেও সে নষ্ট করেছে। রিক্সায় বাড়ির কাছাকাছি আসার পর মারুফ আর রুকু দেখতে পেল 4 তলায় তাদের বাসার ব্যালকনিতে পলি দাঁড়িয়ে আছে। দূর থেকে এক নজর দেখে মারুফের বুকটা কেঁপে উঠল অজানা আশঙ্কায়। মৌকে বলে আশেপাশে দেখা গেল না কোথাও। কোন রকমে রিক্সা থেকে নেমে রুকু আর মারুফ দুজনেই দৌড় দিল সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে লাফিয়ে 4 তলায় উঠে হাঁপাতে হাঁপাতে দুজন গেল রুমের বারান্দায় রেলিং এর কাছে, যেখানে পলি দাঁড়িয়েছিল। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। বারান্দায় পলি নেই, সেখানে শুধু মৌ দাঁড়িয়ে আছে একা। মারুফ আর রুকুর দুজনে রেলিং দিয়ে উকি দিয়ে দেখলো নিচে পলির নিথর দেহটা পড়ে আছে, আশেপাশে রক্তে ভেসে যাচ্ছে সব। এর পরের ঘটনা আসলে খুব বেশি কিছু নেই। এত কিছুর পরেও রুকু বিশ্বাস করতে পারল না যে মৌ তার অশুভ শক্তি দিয়ে এসব কাজ করছে। সে শুধু বলতো একটা বাচ্চা মেয়ে কখনোই এরকম একটা কাজ করতে পারে না। আর কোনো ঘটনাতেই হাতে নাতে মৌকে প্রমাণ সহ ধরা যায়নি বলে মারুফ ও রুকুকে কিছুতেই কনভিন্স করতে পারল না। এ নিয়ে দুজনের যখনই খুব কথা কাটাকাটি হতে লাগলো প্রতিদিন, তখন তারা দুজনেই সিদ্ধান্ত নিল আর একসঙ্গে থাকা যাবে না। ঠিক হলো রুকু মৌকে নিয়ে আলাদা বাসায় চলে যাবে। এক ছুটির দিনে নিজের সব কিছু গুছিয়ে রুকু তার স্বামী সংসার সব ছেড়ে মৌকে নিয়ে চলে গেল। রুকু যখন মৌকে নিয়ে বের হয়ে চলে যায়, তখন পেছন থেকে মারুফ একবার মেয়েটার মুখের দিকে তাকালো। দেখলো বাচ্চা মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কিন্তু মারুফের কাছে সে হাসি পিশাচের হাসির মতো মনে হলো। খুবই অদ্ভুত
অদ্ভুত একটা ঘটনা, ভীষণ কি বলবো, যেমন ভয়ের ঘটনাটার মধ্যে যেমন ভয় আছে তেমন আছে কষ্ট এবং ভীষণ কয়েকটা জায়গায় আমি এত বেশি কি বলবো আবেগ আপ্লুত হয়ে গেছিলাম যখন বাচ্চাগুলো মারা যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি এবং সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সন্তান হারানো। এর চেয়ে বড় দুঃখ আর অন্য কিছু হতে পারে না। আর এই বাচ্চা মেয়েটা মৌকেও যে অশুভ একটা কিছু আছে তার মধ্যে, সেটা ভাবতেও কিন্তু খুব খারাপ লাগছে যে এত ছোট্ট একটা মেয়ে সে কিভাবে এরকম হতে পারে। বা কিন্তু এবং সে কালো কুকুর সর্বক্ষণ এমনও তো হতে পারে তার, আমার যেটা মনে হচ্ছে তার মাটাই হয়তো সে কালো কুকুরের বেশি চলেছে, যদি অশুভ কিছু হয়েই থাকে। আমাদের প্রতিটি রহস্যের শেষে কিন্তু মার্ডার কেসগুলো ছাড়া আমরা যে কয়টা রহস্যের গল্প আপনাদেরকে শুনিয়েছি, শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ব্যাপার কিন্তু থেকে যায়, এবং সেটাই আসলে কুয়াশার আসল রহস্য। আমি সেভাবে গল্পটাকে বাছাই করি। তবে একটা ছোট্ট বিরতি নিব এবিসির প্রতি ঘন্টার খবরের। তো আজকে গল্প এখানে শেষ। ফিরে এসে আমরা যেসব বন্ধুরা লিখেছেন, অনেক প্রশ্ন করেছেন, সেগুলো বলছি, কিন্তু তার আগে জানিয়ে যাচ্ছি যে আমাদের আজকের এই গল্পটি যার কাছ থেকে নিয়েছে আমার দীর্ঘদিনের বন্ধু শিহাব সরকার, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি তার কাছ থেকে গল্পটি পাওয়ার জন্য। আর যারা অভিনয় করেছেন তাদের কথা বলছি, কে কোন ভূমিকায় অভিনয় করেছে। মারুফের ভূমিকায় অভিনয় করেছেন নীলু, রুকুর ভূমিকায় মৌমিতা, বিদেশিনীর ভূমিকায় সীমা, প্রতিবেশীর ভূমিকায় খালিদ, ফুপুর ভূমিকায় সিফাত, ফাহিমের প্রথম ছেলে ফাহিমের চরিত্রে যে অভিনয় করেছেন তার নাম হচ্ছে রাইসা, মন্টি হচ্ছে সুকন্যা, পলি হচ্ছে অ্যালানিস। আর এই পুরো আয়োজনে যার কি বলবো অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের খালিদ বিন ফয়জুর, অর্থাৎ খালিদ।